ক্লাস 10 গ্যাসের আচরণের আজকে দ্বিতীয় দিনের ক্লাস। তো আগের দিন আমরা চার্লসের সূত্র, বয়েলের সূত্র এগুলো পড়েছি, সেলসিয়াস স্কেলে চার্লসের সূত্র পড়া হয়েছে। তো আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে কেলভিন স্কেল বা পরম স্কেল থেকে শুরু করব, দিয়ে পরম স্কেলে চার্লসের সূত্র দেখব, চার্লস বয়েলের সমন্বয় সূত্র দেখব, অ্যাভোগাড্রো সূত্র দেখব, তারপরে রেনো সূত্র দেখব, গেলুসাকের সূত্র দেখব, এগুলো আমরা দেখব। দিয়ে তারপরে আদর্শ গ্যাসের অবস্থা সমীকরণটা শিখে নেব। আমাদের বেশ কিছু সূত্র আজকে শেখার আছে। তো শুরু করা যাক। প্রথম যেটা পড়ব, পরম স্কেল বা কেলভিন স্কেল। পরম স্কেল বা কেলভিন স্কেল কি জিনিস দেখো, আগের দিন শিখেছি -273°C উষ্ণতাকে বলেছিলাম অ্যাবসলিউট জিরো টেম্পারেচার বা পরম শূন্য উষ্ণতা। তো পরম স্কেলে স্টার্টিং পয়েন্ট বা শুরুর যে উষ্ণতা হবে সেটাই হচ্ছে পরম শূন্য উষ্ণতা। তো সেলসিয়াস স্কেলে যেহেতু ঋণাত্মক উষ্ণতা হয়, আমরা এমন একটা স্কেল করতে চাইছি যেখানে কোনো উষ্ণতার নেগেটিভ মান বা ঋণাত্মক মান আসবে না। তো তার জন্য আমরা এই পরম স্কেল বা কেলভিন স্কেলটা সম্পর্কে পড়ব। তো প্রথমে আমরা বুঝে নিই পরম স্কেল কিভাবে করা হবে। একদমই সহজ। -273°C বা পরম শূন্য উষ্ণতাকে শূন্য ধরব। এরপর প্রতি এক ঘর করে বৃদ্ধি করলে এই স্কেলে, এই স্কেলের যদি এক ঘর বৃদ্ধি হয় তাহলে সেলসিয়াস স্কেলে এক ঘর বৃদ্ধি হলে যতটা হয় 1°C সমান ব্যবধান করে প্রতি 1 কেলভিন উষ্ণতার পরিবর্তন ঘটিয়ে এই স্কেলটা তৈরি করব। তো আমরা একটি ছবির মাধ্যমে দেখি। ধরো এটা 0°C, এটা -273°C, এটা T°C। তো আমরা কি বলেছি, -273°C কে 0 ধরে, তাহলে এই স্কেল যেটা হবে এটা হলো সেলসিয়াস স্কেল। এবার চলে আসি কেলভিন স্কেল। ঠিকঠাক আসছে? তো -273°C কে 0 ধরে এবং প্রতি 1°C উষ্ণতার সমান ব্যবধান ধরে 1 কেলভিন ধরে যে স্কেল আমরা তৈরি করব, মানে এই স্কেলেও যদি 1° পরিবর্তন হয় এই স্কেলেও 1° পরিবর্তন হতে থাকবে। তো এখানে তাহলে এইটাকে ধরা হবে 0 কেলভিন। এরপর প্রতি 1° করে বাড়লে আমাদের উষ্ণতা হবে কত, আস্তে আস্তে বাড়তে থাকবে। এখানে 1 ঘর বাড়বো, এখানেও 1 ঘর বাড়বো। তাহলে এখানে যখন আসবো তাহলে এটা 0 যদি -273 হয় তাহলে 0টা হবে এর 1 ঘর করে বাড়ছে, এরও 1 ঘর করে বাড়ছে, সমান সমান। তাহলে এই ক্ষেত্রে এটা করতে হবে কত, 273, এখান থেকে -273 থেকে 0 তে গেলে কত হবে, কত ঘর গেলাম, 273 ঘর, তাহলে এখানেও 273 যাবে। তার মানে যেটা T° থাকবে সেটা হবে T + 273। এটাকে আমরা বলবো ক্যাপিটাল T। কেলভিন স্কেলে উষ্ণতাকে ক্যাপিটাল T চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কি দাঁড়ালো, পরম শূন্য উষ্ণতা জিরো ধরে এবং প্রতি 1°C ঘরের সমান 1 ঘরের ব্যবধান ধরে উষ্ণতা পরিমাপের যে স্কেল
পাওয়া যায় সেটি হলো কেলভিন স্কেল বা পরম স্কেল। তাহলে কি হলো, সেলসিয়াস স্কেলের যেটা সর্বনিম্ন উষ্ণতা -273 সেটা এই স্কেলে হবে 0, তার মানে এর থেকে 0 কেলভিনের নিচে কোনো উষ্ণতা হতে পারে না। তাহলে পরম স্কেলে বা কেলভিন স্কেলে পরম শূন্য উষ্ণতার মান হচ্ছে 0। ঠিক আছে, পরম স্কেলে এই স্কেলে পরম শূন্য উষ্ণতাকে 0 ধরছি এবং 1 ডিগ্রি ঘরের সমান ব্যবধান ধরে আমরা এগোচ্ছি। তাহলে এখান থেকে এখানে গেলে কতগুলো ঘর হয়, 273 ঘর। তাহলে এখানেও হবে 273 ঘর, মানে এটা 273 হয়েছে। তার মানে আমাদের মনে রাখতে হবে সেলসিয়াস থেকে কেলভিনে যেতে গেলে 273 যোগ করতে হবে। যেমন 27 ডিগ্রি সেলসিয়াস সমান 27 প্লাস 273 কেলভিন মানে 300 কেলভিন। ঠিক আছে, তো আমাদের প্রশ্ন আসে 30 ডিগ্রি সেলসিয়াস আর 30 কেলভিন এর মধ্যে কোনটা বড়। যদি প্রশ্ন দেয়, কোশ্চেন দিল 30 ডিগ্রি সেলসিয়াস ও 30 কেলভিন কোনটি বড়। 1 নম্বরের প্রশ্ন দিল, খুবই সহজ ব্যাপার। তাহলে 30 ডিগ্রি সেলসিয়াসকে যদি কেলভিনে নিয়ে যাই, তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস সমান 30 প্লাস 273 মানে 303 কেলভিন। তাহলে দেখতেই পাচ্ছি 30 ডিগ্রি সেলসিয়াস মানে 303 কেলভিন, আর দ্বিতীয়টা ভ্যালুটা কত দিয়েছে 30 কেলভিন, তার মানে নিশ্চয়ই 30 ডিগ্রি। সুতরাং 30 ডিগ্রি সেলসিয়াস গ্রেটার দ্যান 30 কেলভিন। এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে সম্পর্কটা কি, অতএব কেলভিন স্কেলে পার্ট ক্যাপিটাল টি সমান স্মল টি, এটা ডিগ্রি সেলসিয়াস স্কেলে পার্ট, প্লাস 273। এর মানটা কিসে বসবে, এককটা হবে কেলভিন কে। তাহলে সেলসিয়াস থেকে কেলভিনে গেলে 273 যোগ করতে হবে, কেলভিন থেকে সেলসিয়াসে আসলে 273 বিয়োগ করে দিতে হবে, এটা আমাদের মাথায় রাখবে। ঠিক আছে, তাহলে কেলভিন স্কেলে এটাই হচ্ছে আমাদের পরম শূন্য উষ্ণতা। ঠিক আছে, এটাই হলো পরম শূন্য উষ্ণতা, সেটাকে আমরা 0 ধরেছি, 0 ধরে আমরা এগোচ্ছি এবং এই স্কেলটা পেলাম। তাহলে কেলভিন স্কেলে শুরু হবে 0 থেকে, তারপরে প্রতি 1 ডিগ্রি ঘর বৃদ্ধি করব। সেলসিয়াস স্কেলে 1 বাড়লে কেলভিন স্কেলেও একই বৃদ্ধি পাবে। আচ্ছা, এরপর আমরা চলে যাব এই যে স্কেলটা পেলাম, আগে আমরা শিখেছিলাম চার্লসের সূত্র VT সমান V0 ইন্টু 1 প্লাস T বাই 273, এটা ছিল সেলসিয়াস স্কেল। কেলভিন স্কেলের সূত্রটা কি হবে সেটা দেখে নেব। তোমরা ঠিক করে বিষয়গুলো লিখে নেবে এবং বুঝে নেওয়ার চেষ্টা করবে। না বোঝার কিছু নেই, খুবই সহজ। এরপর যেটা শিখবো কেলভিন স্কেল বা পরম স্কেলে চার্লসের সূত্রের রূপটা কেমন সেটা দেখব। কেলভিন স্কেল বা পরম স্কেলে চার্লসের তো দেখো যেটা শিখবো, আমরা শিখেছি সেলসিয়াস স্কেলে শিখেছি T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোন গ্যাসের আয়তন VT সমান V0 ইন্টু 1 প্লাস
টি বাই 273, যেখানে V0টা ছিল 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসটির আয়তন। তো এবার আমরা কি করছি, কেলভিন স্কেলে কি করে যাব, তাহলে এটা হলো V0, লসাগু করলে 273 প্লাস টি বাই 273, V0 সমান, তাহলে দেখো 273 কে টি দিয়ে সাথে টি যোগ করলে হয় ক্যাপিটাল টি, তাহলে ক্যাপিটাল টি তে চলে এলো V at capital T equals to V0 by 273, এটা মানে ব্র্যাকেটের নাম মানে স্মল ক্যাপিটাল টি, তার মানে VT সমানুপাতিক ক্যাপিটাল টি। তাহলে কি শিখলাম, কোন গ্যাসের আয়তন পরম উষ্ণতার সাথে, পরম স্কেলে যে উষ্ণতা তার সাথে সমানুপাতিক। সুতরাং সূত্রটা দাঁড়ালো, সুতরাং স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার পরম উষ্ণতার সাথে সমানুপাতিক। তাহলে স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার পরম উষ্ণতার সাথে সমানুপাতিক। তাহলে এক্ষেত্রে গ্রাফটা কেমন হবে, আগের দিন গ্রাফটা শিখেছিলাম আমরা, নেগেটিভ একটা আমার -273 থেকে শুরু হয়েছিল, দিয়ে আস্তে আস্তে পজিটিভের দিকে চলে গিয়েছিল। এই ক্ষেত্রে গ্রাফটা কেমন হবে, এদিকে টি দিলাম কেলভিন, ব্র্যাকেটে স্কেলগুলো লিখতে হবে, এদিকে ভিটি দিলাম। তাহলে দেখো জিরোটা হচ্ছে এটা কত, পরম শূন্য, তার পরম শূন্যতে গ্যাসের আয়তন শূন্য হয়, যেহেতু আমরা পরম শূন্যতে যেতে পারি না, তাহলে ভিটি সমানুপাতিক টি, তার মানে ওয়াই সমানুপাতিক এক্স। তাহলে কিসের সমীকরণ এটা, মূল বিন্দুগামী, আগের দিনই শিখিয়েছি, সরল রেখা সমীকরণ। তাহলে কেমন হবে, জিরো থেকে নয়, এটাকে যদি টেনে নিই, এটা হচ্ছে আমাদের গ্রাফ। গ্রাফটা দেখো জিরোতে, দেখো আমি ডট দিয়ে করেছি, তাহলে জিরো থেকে শুরু করছি না, কারণ পরম শূন্য উষ্ণতায় কিন্তু আমরা যেতে পারবো না। তাহলে উষ্ণতা যত বাড়বে, উষ্ণতা বাড়ছে, আয়তন বাড়ছে, জিরোতে জিরো হয়, কিন্তু পরম শূন্য বলে কিছু বাস্তবে হয় না, তাই গ্রাফটা একটু পর থেকে শুরু করেছি। তাই এটাই হচ্ছে পরম স্কেলে চার্লসের সূত্রের লেখচিত্র। আর আগেরটা কেমন ছিল, আগেরটা ছিল এদিকে যদি টি দিই ডিগ্রি সেলসিয়াসে, এটা ছিল ভিটি, তাই গ্রাফটা এরকম দেখতে হতো। এটা ছিল -273 ডিগ্রি সেলসিয়াস, এটা 0 এখানে এটা 0 তাহলে এখানে শুরুই করছি পরম শূন্য থেকে, তাহলে এখানে একটা ডট ছিল, সেটাই কিন্তু এখানেই কেন্দ্রটা, আর এটা হচ্ছে কাট করছিল V0 তে। ঠিক আছে, এবার মনে রাখবো এই লেখচিত্রের যে নতি বেরোবে, যদি ট্যান থিটা নির্ণয় করি, এই লেখচিত্রের নতি মানে m সমান ট্যান থিটা, সেটার মানটা কত আসবে, V0 বাই 273। এই জিনিসটা হচ্ছে কনস্ট্যান্ট, যেটা ধ্রুবক, যেটা V0টা প্রাথমিক আয়তন, তাই ওটা ধ্রুবক, তাই V0 বাই 273 টাকা বলা আছে নতি বা প্রবণতা। এটা কিন্তু একটা কনস্ট্যান্ট হবে নির্দিষ্ট আয়তনের, প্রাথমিক আয়তন যদি হয় নির্দিষ্ট তার গ্যাসের ক্ষেত্রে। তো এই হচ্ছে আমাদের কেলভিন স্কেল বা পরম স্কেলে। তাহলে পরম স্কেলে কি সূত্র দাঁড়ালো, স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার পরম শূন্য উষ্ণতার সাথে, পরম উষ্ণতার সাথে, পরম শূন্য নয়, পরম উষ্ণতার সাথে সমানুপাতিক। এরপর চলে আসি, আমরা চার্লসের সূত্র শিখলাম, বয়েলের সূত্র শিখলাম, এবার দুটো সমন্বয় সূত্র, দুটোকে কম্বাইন করে একটা সূত্র বার করব, যার সাহায্যে আমাদের গাণিতিক সমস্যাগুলো সমাধান করাটা খুব সহজ হবে। তো তার জন্য আমরা চলে আসি পরবর্তী আলোচনা, চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র। চার্লস ও বয়েলের
সমন্বয় সূত্রটা আমরা এবার দেখে নেব। মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় খুব আসে, তো তার জন্য ভালো করে শিখে নিতে হবে চার্লস বয়েলের সমন্বয় সূত্র। আমরা কি পেয়েছি? বয়েলের ক্ষেত্রে পেয়েছি বয়েলের সূত্রানুসারে ভি সমানুপাতিক 1/p, গ্যাসের আয়তন তার চাপের সাথে ব্যস্তানুপাতিক যখন গ্যাসের ভর আর উষ্ণতা স্থির। ব্র্যাকেটে লিখব কি? গ্যাসের উষ্ণতা T ও গ্যাসের ভর m স্থির। এটা ইকুয়েশন নাম্বার 1, ফার্স্ট রিলেশন। চার্লসের সূত্র থেকে পেলাম, পরম স্কেলে যেটা পেলাম, চার্লসের সূত্রানুসারে ভি সমানুপাতিক টি, ভি সমানুপাতিক টি তখন কি স্থির থাকবে? গ্যাসের চাপ ও ভর, চাপ হলো পি আর ভর স্থির, ভর এম স্থির। তাহলে দুটোর ক্ষেত্রে কমন কনস্ট্যান্ট হচ্ছে গ্যাসের ভর, দুটোতেই স্থির আছে, কিন্তু প্রথম ক্ষেত্রে উষ্ণতা স্থির, দ্বিতীয় ক্ষেত্রে চাপ স্থির। এবার 1 নম্বর ও 2 নম্বর সম্পর্ককে যৌগিক ভেদের সূত্রানুসারে লেখা যায়। কি লেখা যায়? এদিকটা দুটোই ভি, তাহলে ভি লিখলাম, সমানুপাতিক এখানে আছে টি, উপরে টি নিচে পি, তাহলে টি বাই পি। যখন পি প্রেসার সবগুলোই পরিবর্তনশীল, ভি ও টি সকলেই, সকল চলরাশিগুলোই সকল চলরাশি পরিবর্তনশীল, কিন্তু ভরটা কিন্তু একই থাকবে, ভর পাল্টালে আমার ঘটনাটা একটু পাল্টে যাবে। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারি ভি কনস্ট্যান্ট টি বাই পি। এটা হলো একটা সমানুপাতিক ধ্রুবক বা ভেদ ধ্রুবক, ভ্যারিয়েশনাল কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে পাচ্ছি কোন নির্দিষ্ট অবস্থায় PV বাই টি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। কোন একটা গ্যাসের ক্ষেত্রে, নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে PV বাই টিটা ধ্রুবক হবে। আচ্ছা, ধরো দুটো আমরা একটা কিছু পরিমাণ গ্যাস নিলাম, তার কোনো একটা অবস্থা আছে, গ্যাসের অবস্থায় দেখলাম চাপ P1, আয়তন V1, উষ্ণতা T1, সেখান থেকে পরিবর্তিত হয়ে স্টেট 1 থেকে, এটা স্টেট 1 একটা অবস্থায় আছে, সে পরের স্টেটে চলে গেল স্টেট 2, তখন চাপ হয়েছে P2, আয়তন হয়েছে V2, উষ্ণতা হয়েছে T2। তাহলে P1 V1 T1 থেকে যাচ্ছে P2 V2 T2। তাহলে আমাদেরকে এখানে কি দেখতে পাচ্ছি? PV বাই টিটা কনস্ট্যান্ট। তাহলে সুতরাং আমরা লিখতে পারি P1 V1 বাই T1 এর ক্ষেত্রে যা মান হবে, এখানে গ্যাসের ভরটাকে স্থির থাকতে হবে, এটা যেন মনে থাকে। গ্যাসের ভর যদি স্থির থাকে তবেই কিন্তু P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2 টা কনস্ট্যান্ট হবে। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে P2 V2 বাই T2। তো চলতেই থাকবে। এটাই হচ্ছে চার্লস বয়েলের
সমন্বয় সূত্র, যেটা ব্র্যাকেট করলাম লাস্ট, এই সূত্র দিয়ে আমাদের বেশিরভাগ অঙ্ক, আমাদের একটা টাইপের অঙ্ক হয়, বেশ কয়েকটা টাইপের, তার মধ্যে একটা টাইপের অঙ্ক এই সূত্র দিয়ে P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2, এই সূত্র দিয়ে আমরা করে নিতে পারবো। ঠিক আছে, এরপর আমরা চলে যাব অ্যাভোগাড্রো প্রকল্প এবং অ্যাভোগাড্রো সূত্র। পরবর্তী যে আলোচনা, মুছে দিচ্ছি। তো সূত্রটা ভালো করে মনে রাখতে হবে। আমরা অঙ্ক করব, তার আগে একটু পড়ে নিই, তারপর অঙ্ক করা যাবে। একটা অঙ্ক করিয়ে দিই আগে, তাহলে অঙ্কটা আমরা পরের থিওরিতে যাই। ধরো বললো প্রমাণ অবস্থায় কোন একটা গ্যাসের আয়তন P আর আয়তন হলো V, চাপ P, উষ্ণতা T মানে তো আমার 273 কেলভিন, প্রমাণ অবস্থা মানে 0 ডিগ্রি মানে 273 কেলভিন। এবার বলছে কোন উষ্ণতায় গ্যাসের চাপ আয়তন উভয় দ্বিগুণ হবে। কোন উষ্ণতায় গ্যাসের চাপ ও আয়তন উভয় দ্বিগুণ হবে। ধরে নাও প্রাথমিক উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস, আমাদের একটা অঙ্ক দিল। তো কোন উষ্ণতায় গেলে চাপ আয়তন দুটোই দ্বিগুণ হয়েছে। ওকে, তো দেখো আমরা প্রথমে লিখলাম, প্রাথমিক লেখা স্টাইলটা বুঝে নেবে। এই অঙ্ক করার পর আমরা অ্যাভোগাড্রো সূত্রে চলে যাব, আর এখানে লিখলাম অন্তিম। প্রথম লিখবো চাপ P1 ধরলাম P, আয়তন V1 সমান V, উষ্ণতা T1 সমান T, মানে 0 বলেছে তাহলে হচ্ছে 273 কেলভিন। প্রাথমিক উষ্ণতা বলেছে 0 ডিগ্রি মানে 273 কেলভিন। এবার কোন উষ্ণতায় যেটা দ্বিগুণ হবে, অন্তিমটা কত হবে, চাপ হবে P2, তাহলে সেটা বলেছে দ্বিগুণ হয়, তাহলে এটা হবে 2P। আয়তনও দ্বিগুণ হয়, উভয় দ্বিগুণ, তাহলে এটা হবে 2P। T2টা বার করতে হবে। তাহলে আমরা প্রথমে এটা ছক করে নেব, 3 নম্বরের অঙ্ক হিসেবে আসে। তো এবার লিখব চার্লস ও বয়েলের সূত্রানুসারে P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। এবার মানগুলো বসিয়ে দেবো, বা P ইন্টু V বাই 273 সমান 2P ইন্টু 2V বাই T2। তাহলে এখান থেকে সমাধান করলে T2 চলে এলো, 2 দুগুণে 4, P কাটছে, V দুদিক থেকে কেটে গেল, তাহলে 4 ইন্টু 273, তাহলে 4 3 12, 28 10, 1092 কেলভিন। তাকে সেলসিয়াসে নিয়ে গেলে 273 বিয়োগ করলে কত হচ্ছে, 1092 থেকে 273 বিয়োগ করে দিলে হচ্ছে 9 1 8, 819 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 819 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসটির চাপ আয়তন দুটোই দ্বিগুণ হবে যদি প্রাথমিক উষ্ণতা 0 থাকে, অন্য কিছু থাকলে অন্য কিছু হতে পারে। তো আমরা অঙ্কটা করে ফেললাম। তো অঙ্কটা বেশ ভালো অঙ্ক, এরকম ধরনের আমরা এইভাবে লিখে লিখে সমস্যাগুলো অবশ্যই সমাধান করব। ঠিক আছে, এরপরে চলে আসি আমাদের পরের যে আলোচনা, সেটা হচ্ছে অ্যাভোগাড্রো প্রকল্প ও অ্যাভোগাড্রো সূত্র।
আমরা এরপর পড়বো অ্যাভোগাড্রোর প্রকল্প। ও অ্যাভোগাড্রো সূত্র। আচ্ছা, আমরা কি জানি অ্যাভোগাড্রো প্রকল্প ছোট থেকে পড়ছো, একই চাপ উষ্ণতায় সমায়তন সকল গ্যাসে অণুর সংখ্যা সমান, এটাই ছিল প্রকল্প। প্রকল্পটা কি বলছে? একই চাপ ও উষ্ণতায় সমায়তন সকল গ্যাসে অণুর সংখ্যা সমান। তাহলে চাপ আর উষ্ণতা যদি স্থির থাকে, তাহলে আয়তনও যদি সমান হয়, তাহলে অণুর সংখ্যা অবশ্যই সমান হবে। তো প্রকল্পের কিন্তু কোনো গাণিতিক রূপ নেই, গাণিতিক সূত্র নেই, সেটাকে সূত্রের আকারে দিতে গেলে আমাদের পড়তে হবে অ্যাভোগাড্রো সূত্র। তো সূত্রটা কি বলছে? নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় গ্যাসের আয়তন তার মোল সংখ্যার সমানুপাতিক। নির্দিষ্ট চাপ উষ্ণতায় গ্যাসের যে আয়তন হবে সেটা তার মোলের সমানুপাতিক, কারণ মোল যদি বাড়ে তাহলে এই অণুর সংখ্যা বাড়বে। কারণ এক মোলের ক্ষেত্রে যে অ্যাভোগাড্রো সংখ্যক মানে 6.022 10⁻23 সংখ্যক অণু থাকে, তাহলে যদি মোল বাড়ে তাহলে অণু বাড়বে, অণু বাড়লে আয়তন বাড়বে, যেটা প্রথমে বলেছে। তাহলে একই চাপ উষ্ণতায় সমায়তন সকল গ্যাসে আয়তন যদি সমান হয়, অণুর সংখ্যা সমান হবে। আর সূত্র কি বলছে? আয়তন তার মোলের সমানুপাতিক, মানে আয়তন বাড়বে কখন? যদি মোলটা বৃদ্ধি পায় বা অণুর সংখ্যা বৃদ্ধি পায়। তাহলে সূত্রটা একই হলো। সুতরাং ভি, গ্যাসের আয়তনকে ভি সমানুপাতিক, মোলকে আমরা স্মল এন দিয়ে প্রকাশ করব, স্মলকে স্মল এন দিয়ে প্রকাশ করব। মোল আমাদের মোল মানে আমরা জানি কি, মোলের সংজ্ঞা তোমরা পড়েছ। তাহলে অ্যাভোগাড্রো সূত্রের গাণিতিক রূপটা হলো 6. আমাদের ভি সমানুপাতিক এন, এবং এখান থেকে যে সংখ্যাটা আসে সেটাকে অ্যাভোগাড্রো সংখ্যা বলে, এবং সেটার আরেকটাও আছে অ্যাভোগাড্রো ধ্রুবক, এটা মনে রাখবো। অ্যাভোগাড্রো সংখ্যা যেটা, সেটা কিন্তু এন এ, যেটা সেটা হচ্ছে 6.022 10⁻23, এর কোনো একক থাকবে না। আর অ্যাভোগাড্রো ধ্রুবক যদি বলি, সেটা হচ্ছে 6.022 10⁻23 পার মোল। মোল প্রতি এত সংখ্যক থাকবে, অণু হতে পারে, পরমাণু হতে পারে, যাই হোক। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য বুঝতে হবে। সংখ্যার ক্ষেত্রে কোনো একক নেই, কিন্তু ধ্রুবকের হচ্ছে পার মোল, 30 নাম্বার পার মোল এতগুলো আমাদের অণু থাকে বা পরমাণু থাকে বা আয়ন থাকে। আমরা যে কোনো প্রাথমিক কণার যে সংখ্যা সেটাকেই বলি, যে পরিমাণে অ্যাভোগাড্রো সংখ্যক প্রাথমিক কণিকা বর্তমান তাকেই বলে এক মোল। তাহলে এক মোলে কতগুলো থাকবে? এতগুলো অণু, পরমাণু, আয়ন, ক্যাটায়ন, অ্যানায়ন এগুলো থাকতে পারে। এক মোল ইলেকট্রনও বলতে পারে, তাহলে এক মোল আধানও হতে পারে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপর তাহলে আমরা কি সূত্র শিখলাম এই অবধি?
চার্লসের সূত্র, বয়েলের সূত্র, অ্যাভোগাড্রো সূত্র। এবার এই তিনটে সূত্রকে সমন্বয় করব, করে একটা সমীকরণ নিয়ে আসবো, সেটাকে বলা হচ্ছে আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ। খুব ইম্পর্টেন্ট, ভালো করে শুনবে। তো এরপর চলে আসছি আদর্শ গ্যাসের কোন সমীকরণ মেনে চলে, যেটা বাস্তব গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য নয়, সেটা আমরা দেখে নেব। আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ। আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ যেটা শুধুমাত্র আদর্শ গ্যাসের ক্ষেত্রেই প্রযোজ্য, সেটা কি আমরা দেখে নেব। আমরা ধরে নিচ্ছি কোনো একটা পাত্রে আবদ্ধ গ্যাসের চাপ পি, আয়তন ভি, মানে পাত্রের আয়তন, যেটা আদর্শ গ্যাস মানে তো পাত্রের আয়তনটাই গ্যাসের আয়তন, আর উষ্ণতা ক্যাপিটাল টি, আর এর মধ্যে এন মোল পরিমাণ গ্যাস আছে। মনে করি টি কেলভিন উষ্ণতায় ও পি চাপে ভি আয়তন গ্যাসের মোল পরিমাণ সমান এন। তাহলে কি কি ধরে নিলাম? টিটা হলো গ্যাসের চাপ, কোন একটা আবদ্ধ পাত্রে গ্যাস আছে, তো আমরা একটা ছবির মাধ্যমে ব্যাপারটা ভাবি। একটা আবদ্ধ পাত্র, তার মধ্যে গ্যাস আছে, কোন একটা গ্যাসকে আবদ্ধ করে রেখেছি। এই আবদ্ধ অবস্থায় তার উষ্ণতা কত? উষ্ণতা টি কেলভিন, চাপ হলো পি, এর আয়তনটা হচ্ছে পাত্রের আয়তনটাই গ্যাসের আয়তনের সমান, পাত্রের আয়তন হলো ভি, আর এর মধ্যে এন মোল গ্যাস আছে। আমরা কত রেখেছি? এন মোল গ্যাসকে ওর মধ্যে আবদ্ধ করে রেখেছি। তো এবার যদি বয়েলের সূত্র, আমরা কি কি বলেছি? বয়েলের সূত্র, চার্লসের সূত্র আর অ্যাভোগাড্রো সূত্র, এই তিনটেকে সমন্বয় করব, যেমন একটু আগে চার্লস বয়েলের সমন্বয় বললাম। তো এখন বয়েলের সূত্রানুসারে ভি সমানুপাতিক 1/p যখন টি এম স্থির। আমি শর্টে লিখবো, তোমরাও কথায় লিখে নেবে, আগের বার লিখে দিয়েছি। টিটা কি, এমটা কি? গ্যাসের ভর আর উষ্ণতা স্থির, এটা 1 নম্বর। চার্লসের সূত্র অনুসারে এটা 1, এটা 2। চার্লসের সূত্রানুসারে ভি সমানুপাতিক টি যখন পি আর এম স্থির, 2 নম্বর। 3 নম্বর, ভর মানেই তো হচ্ছে যদি ভর বাড়ে তাহলে মোল বাড়লে ভর বাড়বে, তাহলে মোলটাও কিন্তু প্রথম দুটোর ক্ষেত্রে স্থির ধরা হচ্ছে। মোলটা স্থির বা ভরটা স্থির, মোল যত বেশি হবে ভর তত বেশি হবে। আর অ্যাভোগাড্রো সূত্র অনুসারে ভি সমানুপাতিক এন যখন পি টি স্থির। কারণ স্থির নির্দিষ্ট উষ্ণতা ও চাপে গ্যাসের আয়তন মোলের সমানুপাতিক। 2 নম্বর হবে। তো তিনটা আমরা সূত্র পেলাম, তিনটাকে এবার সমন্বয় করব। তাহলে 1, 2, 3 সমন্বয় করে পাই কোন সূত্র? যৌগিক ভেদ প্রয়োগ করে। যৌগিক ভেদই লিখবে তোমরা, আমি এটা সমন্বয় লিখলাম। কি পাচ্ছি? ভি সমানুপাতিক টি এন বাই পি। টি আর এনটা উপরে আছে, পিটা নিচে আছে। তাহলে এখান থেকে যে ধ্রুবকটা চলে আসে সেটা একটা ইউনিভার্সাল কনস্ট্যান্ট আর।
এই আর কে বলা হয় সার্বজনীন গ্যাস ধ্রুবক, আগেও বলেছি। সার্বজনীন বা বিশ্বজনীন, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, সকল গ্যাসের ক্ষেত্রে এটা প্রযোজ্য, সেই জন্য এর নাম হলো সার্বজনীন গ্যাস ধ্রুবক। তাহলে এখানে আমরা যদি কোণাকুণি গুণ করি তাহলে পাচ্ছি, দেখো পিভি সমান এনআরটি। এই যে সমীকরণটা পেলাম এটাকেই বলা হচ্ছে আদর্শ গ্যাসের, এনমোল আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ। হচ্ছে এনমোল আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ। ঠিক আছে, এনমোল গ্যাসের ক্ষেত্রে, আদর্শ গ্যাসের ক্ষেত্রে অবস্থার সমীকরণ তাহলে কি দাঁড়ালো? পিভি ইকুয়ালস টু এনআরটি। এটা খুবই গুরুত্বপূর্ণ। যদি 1 মোল হয় তাহলে এন এর মানটা 1 বসবে, 2 মোল হলে 2 বসবে, এইভাবে। তো যেমন ধরো এবার আমরা এটাকে একটু মডিফাই করব। তাহলে অবস্থার সমীকরণ পেয়ে গেছি এখান থেকে। তাহলে অবস্থার সমীকরণ পেলাম, প্রধান রূপটা পেলাম পিভি ইকুয়ালস টু এনআরটি। কি পেলাম? পিভি ইকুয়ালস টু এনআরটি। খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু ভালো করে তোমরা রেডি করবে। এবার এই সূত্র থেকে আর কতগুলো অন্যান্য সূত্রতে কনভার্ট করা যায় সেগুলো আমরা দেখে নেব। আচ্ছা, এখানে এটা তো আমার প্রধান সূত্র। এখানে আমরা লিখছি মোল। মোল মানে গ্যাসের ভর বাই স্মল এন বাই আণবিক ভর ক্যাপিটাল। তাহলে আমরা মোলকে কত বসাতে পারি? স্মল এম বাই ক্যাপিটাল এম বসিয়ে দিতে পারি। তাহলে এটা থেকে আমাদের চলে আসছে পিভি ইকুয়ালস টু এম বাই এম। খুব ইম্পর্টেন্ট জায়গাটা খেয়াল রাখবে, আরটি। এটা একটা ফর্ম তাহলে হলো, প্রয়োজন হবে অঙ্কের ক্ষেত্রে, খুব কাজে লাগবে সূত্রগুলো। তো এবার দেখো আমরা যদি এমটাকে নিয়ে যাই তাহলে এখানে আরেকটা সূত্র পেলাম। এবার আমরা কি করছি? এমটাকে এখানে আর ভিটাকে তলায় নিয়ে আসি। তাহলে কি লিখতে পারি? পিএম ইকুয়ালস টু এম বাই ভি আরটি, এরকম লিখতে পারি। তাহলে এটা যদি লিখি তাহলে সেটাকে, গ্যাসের ভর হলো এম আর ভিটা কি? আয়তন। তাহলে ভর বাই আয়তন মানে ঘনত্ব। তাহলে এখান থেকে পেয়ে গেলাম পিএম ইকুয়ালস টু ডি ফর ডেনসিটি আর টি। এটাও কিন্তু আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণের আরেকটা রূপ। তাহলে এটা থেকে পেলাম এটা, তার থেকে পেলাম এটা, তার থেকে পেলাম এটা। তাহলে এর একটা সম্পর্ক পেলাম, পিভি ইকুয়ালস টু এনআরটি, যেমন পিএম ইকুয়ালস টু ডিআরটিও লেখা যায় এর একটা আকার। তো এই যে জায়গাটা লিখেছি, এর থেকে এটা পেলাম, তাকে কনভার্ট করে এটা পেলাম। এবার এটাকে আমরা যদি এইভাবে লিখি, পিভি ইকুয়ালস টু এম, এটা না, আমাদের এটাকে যদি লিখি পিভি সমান এম আর বাই এম ইন্টু টি, লিখতেই পারি, কোনো সমস্যা নেই। এমটা তো ভাগ, আমরা যে কোনো তলার একটা আর বাই এম করে আলাদা করতে চাইছি। তো এই যে জিনিসটা পেলাম, এইটাকেও একটা সূত্র হিসেবে ভাবতে পারি, সেটাকে লেখা হয় পিভি ইকুয়ালস টু, তাহলে এটা যেটা পেলাম, তাহলে পিভি সমান পেলাম এম, এটা স্মল আর বলে, ইন্টু টি। স্মল আরটার নাম হচ্ছে স্মল আর সমান আর বাই এম, এটাকে বলা হয় আপেক্ষিক। কারণ দেখো আপেক্ষিক কেন? বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে কিন্তু এমটা বিভিন্ন। অক্সিজেনের ক্ষেত্রে হচ্ছে আমাদের 32, কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে 44, নাইট্রোজেনের ক্ষেত্রে 28, বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে বিভিন্ন
বিভিন্ন রকম হচ্ছে এম এর মান। তাহলে এমটা যদি পাল্টে যায় তাহলে আর এর মানটা কনস্ট্যান্ট হলেও স্মল আরটা চেঞ্জ হয়ে যাবে, সেই জন্য নাম দেওয়া হলো আপেক্ষিক গ্যাস ধ্রুবক। তাহলে এটা আর একটা আদর্শ গ্যাসের, তাহলে এটা থেকে আমরা এটাও পেয়ে গেলাম কনভার্সন করে করে। তাহলে W/m কে লিখলাম, W/m বলছি, W/m অনেক সময় বলে, আমি M/m লিখেছি। তাহলে আমরা বেশ কয়েকটা আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণের ভিন্ন ভিন্ন রূপগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। তো অনেক ক্ষেত্রে যেটা বলছিলাম, এটাকে অনেক সময় ভরটাকে W দিয়েও প্রকাশ করে, বা W/m লিখে সেটা নিয়ে কোনো আলাদা ভাবার দরকার নেই। W যা ওয়েট, যা কেমিস্ট্রির ক্ষেত্রে ওয়েটও যা মাসও তাই, কারণ ওর ক্ষেত্রে জি এর ভ্যালুটা ইউনিট ধরা হয়। যদি বলি ভর এত, ওজন এত, দুটোই দেখো গ্রাম একক লিখছে বা কেজিতে লিখছে। কেমিস্ট্রির ওই জায়গাটা বোঝে না, ওরা গ্রাম কেজির মধ্যে খুব একটা পার্থক্য ইউজ করে না, মানে ওজন বলতেও সেই ওজনের একক তো কেজি ওয়েট বা নিউটন লাইন এগুলো হয়, গ্রাম ওয়েট কেজি ওয়েট, তো কিন্তু ওরা ওজনটাকে গ্রাম হিসাবেই লেখে। তো যাই হোক, তাহলে আমরা ওখানে W/m লিখতে পারি, আবার M/m, তোমার যেটা পছন্দ হবে সেটা করবে, কোনো অসুবিধা নেই। এই জন্য তাহলে স্মল আরটার নাম দিলাম আপেক্ষিক গ্যাস ধ্রুবক। কেন বললাম? কারণ বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে এমটা আলাদা, তার জন্য এটা চেঞ্জ হয়ে যাবে, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। তো এরপর আমরা চলে আসি, যদি বলে আমাদের ধরো, তো আমাদের সূত্র এটা, আমি এগুলো মুছে দিচ্ছি, তাহলে সবগুলো পেয়ে গেছি। Pm = dRT, PV = mRT, অন্যান্য সূত্রগুলো পেয়ে গেছি। প্রধান যে সূত্র সেটা আমি লিখে রাখলাম। বললো আমাদের 2.2 গ্রাম কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে অবস্থার সমীকরণটি লেখো। প্রশ্ন, 2.2 গ্রাম কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে অবস্থার সমীকরণটি লেখো। 2.2 গ্রাম কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে অবস্থার সমীকরণটি লেখো। তাহলে কি হবে? আমাদের কার্বন ডাই অক্সাইডের CO2 এর আণবিক ভর কত? কার্বন হলো 12 আর অক্সিজেন হচ্ছে 16 গুণ 2 মানে 44। তাহলে কার্বনের ডাই অক্সাইডের ক্ষেত্রে m কার্বন ডাই অক্সাইড হলো 44। তার মানে আমাদের সমীকরণটা হবে কি? অতএব নির্ণয় সমীকরণ হবে PV = ভরটা কত বলেছে? m/m, মোলটাকে বসিয়ে দিতে হবে এই আকারে। mটা কত? 2.2 বাই 44 ইনটু r ইনটু t। ঠিক আছে, তাহলে আমরা ওখানে মোলটা বার করে নিলাম। 2.2 গ্রাম কার্বন ডাই অক্সাইড সমান কত মোল? মোলের জায়গায় কত বসালাম? ভর বাই আণবিক ভর, সূত্র লেখাই আছে। তো ভর কত বলেছে? 2.2 গ্রাম, আণবিক ভর 44, তাহলে হলো 1/20 ইনটু RT। তাহলে এটাই হচ্ছে এরকম ধরনের মডেল কোশ্চেন হিসেবে আমি দিলাম একটা। এটা অন্য কার্বন ডাই অক্সাইড বলবে তা নয়, অন্য গ্যাসও বলতে পারে। তাহলে আমরা সেইভাবে প্রবলেমটা সলভ করে নিতে হবে, মানে যেটা 0.05 RT হলো PV = এটা বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে বিভিন্ন কিছু আসতে পারে। তো এই ধরনের প্রশ্ন দিলে আমাদের মোলের ভ্যালুটা এখানে বসিয়ে দিতে হবে, ভর বাই আণবিক ভর করে করে আমাদের সমস্যাটা সমাধান করে ফেলতে হবে। তো এরপর চলে আসি আমাদের আর এর মাত্রিক সংকেত নির্ণয় এবং তার একক। সমীকরণটা লেখাই থাক, তোমরা অঙ্কটা করে নেবে ঠিক করে। মেন সমীকরণ লেখা থাকলো, এরপর চলে আসি আর এর মাত্রিক সংকেত। এরপর আমরা আর এর মাত্রিক সংকেত মানে সার্বজনীন যে গ্যাস ধ্রুবক তার মাত্রিক সংকেতটা দেখে নেব। আমরা দেখতেই পাচ্ছি PV = এনার্জি। তো এখান থেকে কি করে বার করবো সেটা তো দেখি। তাহলে আর এর মাত্রিক সংকেত তাহলে কত হবে?
পিভি বাই এনটি, তাহলে পি এর মাত্রিক সংকেত ইন্টু ভি এর মাত্রিক সংকেত বাই এন এর মাত্রিক সংকেত ইন্টু টি এর মাত্রিক সংকেত। ওকে, আর ইকুয়ালস টু পিভি বাই এনটি, তাহলে ওখান থেকে আমরা বার করে নেব। আচ্ছা, মনে রাখবে পি আর ভি চাপ আয়তন গুণ করলে যে মাত্রা বেরোয় সেটা কার্যের মাত্রার সমান। চাপ ইন্টু, কারণ দেখো আমরা যদি বলি চাপ সমান বল বাই ক্ষেত্রফল, আর আয়তন সমান ক্ষেত্রফল গুণ দৈর্ঘ্য গুণ উচ্চতা মাত্রিকগত দিক থেকে। তার মানে বলকে যদি আমরা পিভি গুণ করি তাহলে ক্ষেত্রফলটা কেটে যাচ্ছে, তাহলে বল ইন্টু উচ্চতা, মানে বল মানে ফোর্স, উচ্চতা মানে একটা দৈর্ঘ্য, তাহলে বল দৈর্ঘ্য গুণ করলে কার্য বেরোয়, তাহলে কার্যের সাথে বা কার্য বা শক্তি, তাই তো? মানে এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে পিভির মাত্রাটা আসছে, মানে ভেঙে ভেঙেই করি, পি এর মাত্রাটা কত, বল বাই ক্ষেত্রফল, তাহলে কত হবে এম এল টি টু দি পাওয়ার -2 বাই ক্ষেত্রফল হচ্ছে এল স্কয়ার ইন্টু ভি মানে আয়তন মানে এল কিউব। শুধু মনে রাখবো বল আর সরণ, বল আর আয়তন পি আর ভি গুণ করলে, চাপ আয়তন গুণ করলে পিভির মাত্রা হচ্ছে কার্যের মাত্রার সমান, এটা মনে রাখবো, কিন্তু করার সময় আমি ভেঙে ভেঙেই করবো। মোলের মাত্রাকে আমরা এন ধরে নিলাম, আর টেম্পারেচার হচ্ছে থিটা। কোনটা কিসের মাত্রা, এমটা হলো ভরের মাত্রিক সংকেতের ক্ষেত্রে লেখা, এল হলো দৈর্ঘ্য, টি হলো উষ্ণতা, এন হলো মোলের ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে মোলটাকে লেখা হয় না, আমি তাও লিখলাম, আর থিটা হলো উষ্ণতার মাত্রিক সংকেত। তাহলে দেখো এখানে আমাদের কেটে যাচ্ছে, তাহলে হলো এম এল স্কয়ার টি -2 এন ইনভার্স মানে মোল ইনভার্স থিটা ইনভার্স। তাহলে এটাই হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক বা আর এর মাত্রিক সংকেত। তো মাত্রিক সংকেত শিখে নিলাম, এবার চলে আসবে একক বা মানগুলো কত হয়। তো মানটা আমরা একটু হিসাব করি, দেখি কত আসে আর এর মান ও একক। আমরা যদি প্রমাণ অবস্থায় বার করি, এসটিপি তে প্রমাণ চাপ উষ্ণতায় যদি ক্যালকুলেট করি, তো আর সমান হচ্ছে পিভি বাই এনটি। এক মোল গ্যাসের ক্ষেত্রে প্রমাণ অবস্থায় আমরা যদি হিসাব করি তাহলে কত আসছে সেটাই হচ্ছে আর এর মান। আমরা ক্যালকুলেটরের সাহায্য নেব, ক্যালকুলেটরটা আমি কোথায় রেখেছি, এক মিনিট। আমরা এখানে আর এর মানটা নির্ণয় করব কিভাবে, প্রমাণ অবস্থায় যদি বলি প্রমাণ চাপ 76 সেমি মানে 1.013 10 টু দি পাওয়ার 5 পাস্কাল মানে নিউটন পার মিটার স্কয়ার। এক মোল যদি গ্যাস নিই, এক মোল গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার, এনটা নিয়েছি এক মোল, এটা হলো পি, আর প্রমাণ অবস্থার ক্ষেত্রে টিটা হচ্ছে 273 কেলভিন। তাহলে এই মানগুলো থেকে আমরা হিসাব করে নেব আমাদের উত্তরটা কত আসছে। প্রথমে সিজিএস এ দেখি, সিজিএস এ হলে এটা 6 হয়ে যাবে ডাইন পার সেমি স্কয়ার, তাহলে এটা কত আসছে 1.013 10 টু দি পাওয়ার 6 6 এ করলাম, ডাইন পার সেমি স্কয়ারে বসাচ্ছি, ভিটা কত, লিটার থেকে সিসিতে গেলে 10 টু দি পাওয়ার 3 দিয়ে গুণ করতে হয়, সেমি কিউব মানে 22,400, মোলটা সেই এক, উষ্ণতা 273। ঠিক আছে, তাহলে আমাদের চলে এলো 1.013 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ইন্টু হচ্ছে 22,400, যেটা এলো তাকে ডিভাইড করতে হবে কত দিয়ে, 273 দিয়ে। আমাদের ভ্যালুটা চলে এলো 8.3
10 to the power 7, 8.31 4 10 to the power 7। এককটা কি হবে? আমরা শিখেছি ml স্কয়ার t - 2 মানে কার্য, n ইনভার্স মানে মোল ইনভার্স, টেম্পারেচার ইনভার্স, তাহলে হলো আর্ক পার, বাংলায় পরিষ্কার করে লিখে, এটা হলো আর্ক পার মোল ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটা হলো সিজিএস এ, এসআই তে হবে কত? তাহলে আর্ক থেকে জুল হবে 8.314 জুল পার মোল কেলভিন। তাহলে আমি দুটো ভ্যালু লিখে দিয়েছি, একটা সিজিএস এ একটা এসআই তে। তাহলে 8.314 10 to the power 7 আর্ক পার মোল ডিগ্রি সেলসিয়াস, আর হচ্ছে জুল পার মোল কেলভিন। যদি আমরা এটাকে লিটার অ্যাটমসফিয়ারিক মানে আয়তনটা লিটার আর চাপটাকে এটিএম এ বসাই, তাহলে কত আসছে? যেটা আমাদের অঙ্কের ক্ষেত্রে খুব ব্যবহার করা হয়, যদি আমরা বসাই চাপটাকে বসাই 1 এটিএম মানে প্রমাণ চাপ ইনটু, আর আয়তনকে বসাই লিটারে 22.4 লিটার, এটা মোলটা 1 মোল আর কেলভিন 273। তাহলে এটা আসছে কত? 22.4 ডিভাইডেড বাই 273, 0.082। এটাই আমরা ব্যবহার করব, 0.082 এটিএম লিটার মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এইটা দিয়ে অঙ্কের ক্ষেত্রে সবসময় এটা ব্যবহার করব, সুবিধা হবে আমাদের করতে। যেমন ধরো, তাহলে এই তিনটে মান আমরা ব্যবহার করব। সিজিএস এ হচ্ছে, এগুলো করলেও হয় কিন্তু এটা দিয়ে করলে সহজে হয়। তো দেখো বললো ধরো 27 ডিগ্রি উষ্ণতায় 22 গ্রাম কার্বন ডাই অক্সাইডের আয়তন কত? কোশ্চেনটা 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 22 গ্রাম কার্বন ডাই অক্সাইডের আয়তন কত? আমাদের এই অঙ্কটা করতে দিল 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 22 গ্রাম কার্বন ডাই অক্সাইডের আয়তন কত? তাহলে আমাদের সূত্র কি? PV = nRT। আমরা এটাকে দু রকম ভাবে ভাবতে পারি, দুটোকেই করে দেখি, দুটো মেথড। প্রসেস 1, PV = V বার করতে হবে। তাহলে V = nRT বাই হচ্ছে P। প্রমাণ চাপে বলে দিয়েছে এত উষ্ণতায় ও 1 এটিএম চাপে, 1 এটিএম না, আর এটা ভ্যালু দিই, বললাম ধরো 57 সেন্টিমিটার পারদ চাপে। 57 সেন্টিমিটার পারদ চাপে 22 গ্রাম কার্বন ডাই অক্সাইডের আয়তন কত? তো আমরা এটাকে দুটো ভাবে একটু করে দেখি উত্তরগুলো কত কত আসছে। একটা হচ্ছে PV = nRT, একটা হচ্ছে আমাদের চার্লস বয়েলের সমন্বয় সূত্র, দুটো ব্যবহার করব। আচ্ছা, তো এটা দিয়ে করলে সবচেয়ে ভালো হয়। তো আমরা যদি দেখি তাহলে V বার করতে হবে, nটা দাঁড়ায় কত?
22 গ্রাম কার্বন ডাই অক্সাইড আমাদের সূত্র কি ভর বাই আণবিক ভর, তাহলে এটা বসবে হচ্ছে 22/44। আর এর মানটা কোনটা ব্যবহার করব 0.082। টেম্পারেচার কত 27 মানে 300, আর চাপ বলেছে কত 1 তো নয়। আচ্ছা দেখো 76 সেমি 57 সেমি বলেছে, 76 সেমি পারস্তম্ভের চাপ সমান 1 এটিএম, তাহলে এটিএম এ কনভার্ট করে নিতে হবে। তাহলে চাপ কিসে বসবে এটিএম এ বসবে, তাহলে উত্তরটা বের হবে লিটারে। তাহলে 57 সেমি কত হবে 57 সেমি পারস্তম্ভের চাপ সমান হবে 57/76। ঠিক আছে, তাহলে হচ্ছে 19 দিয়ে কাটি 3 4, তাহলে 3/4। এটাকে আমরা ক্যালকুলেট করলে পেয়ে যাব, তাহলে এটা হচ্ছে হাফ ইন্টু 0.082 ইন্টু 4/3, এটা 300 আছে। তাহলে 3 দিয়ে কাটলে আমাদের এটা আমি একবার ক্যালকুলেটরে বসিয়ে দিই, তাহলে আসছে আমাদের হাফ ইন্টু 0.082 ইন্টু হচ্ছে 4 ইন্টু 100 300, তাহলে হচ্ছে এটা 16.4 লিটার। আমাদের উত্তর বেরোলো প্রথম মেথডে 16.4 লিটার। দুটো মেথড আমরা অবলম্বন করব, তারপরে আমি কোনো কনক্লুশনে আসব। এবার সেকেন্ড মেথডে যদি যাই, চাপটা কি করে বেরোবে, তাহলে চাপের জায়গায় কত যত সেমি থাকবে তাকে 76 দিয়ে, সেমিতে থাকলে 76 দিয়ে ভাগ, মিলিমিটারে থাকলে 760 দিয়ে ভাগ করে এটিএম এ কনভার্ট করতে হবে। তাহলে 3/4 এটিএম। তো এবার একটা যদি চার্লস বয়েলের সমন্বয় দিয়ে ভাবি, এখানে দেখো যে কন্ডিশনটা দিয়েছে সেটা কিন্তু আমাদের কন্ডিশন যেটা দিয়েছে সেটা কিন্তু প্রমাণ চাপে বা প্রমাণ অবস্থায় নেই, 27 ডিগ্রি এবং 57 সেমি। তাহলে আমরা দুটো ওটা সাহায্য একটু নিয়ে করে দেখি। যদি প্রমাণ অবস্থা ধরি 1 মোল মানে হচ্ছে 22.4 লিটার, এটা কত বের হচ্ছে 22 গ্রাম কার্বন, এটাকে কনভার্ট করে নিই 22 গ্রাম CO2 সমান হাফ মোল CO2। ক্লিয়ার? লেখাটা ক্লিয়ার আসছে কিনা সেটা আমাকে দেখে নিতে হবে। হ্যাঁ, তাহলে আমাদের এটা আসছে হাফ মোল CO2। তাহলে হাফ মোল CO2 আয়তন কত হবে, প্রাথমিক আয়তন হচ্ছে প্রমাণ অবস্থা, এটাকে আমরা V1 টাকে ধরছি প্রমাণ অবস্থা, তাহলে প্রাথমিক আয়তন হচ্ছে 11.2 লিটার। প্রমাণ, এটা প্রমাণ অবস্থা ধরে আমরা করছি, দুটো কন্ডিশন, একটা প্রমাণ ধরছি একটা প্রমাণ নয় যেটা দেওয়া আছে। প্রমাণ চাপ মানে 76 সেমি পারস্তম্ভিক চাপ, প্রমাণ উষ্ণতা হলো 273 কেলভিন। আর প্রবলেমে বলে দিয়েছে কি, প্রবলেমে আমাদের বলে দিয়েছে V2 কত বার করতে হবে, P2 কত 57 সেমি, দুটোই সেমিতে আছে অসুবিধা নেই, আর উষ্ণতা বলেছে 300 কেলভিন। আমরা দুটো নিয়মে অঙ্কটা করে দেখি উত্তরটা কি আসে। তাহলে এখন আমরা জানি P1 V1/T1 সমান P2 V2/T2। তাহলে এখান থেকে আমাদের বার করতে হবে V2 কত, তাহলে V2 সমান চলে আসছে P1 V1 T2/T1 ইনটু P2। তো মানগুলো আমরা বসিয়ে, আমি একবারে ক্যালকুলেটরে বসিয়ে দেবো, তোমাদের মানগুলো সব লিখেই দেওয়া আছে। তো উত্তরটা আমরা কত আসে সেটা দেখতে চাইছি। P1 কত আসে 76 গুণ V1 কত আছে 11.2, T2 কত আছে 300 ডিভাইডেড বাই T1 হচ্ছে 273, আর P2 আছে এখানে, P2 হচ্ছে 57। এটা করে উত্তর আসছে 16.41। তাহলে দেখো উত্তরটা কিন্তু কাছাকাছি এসছে। একের পরে আছে হচ্ছে 0, তাহলে 4-1। তাহলে দুটো মেথডেই আমরা
16.4, কিন্তু আমি বলবো সবসময় তোমরা সেকেন্ড মেথডটা করার চেষ্টা করবে, কারণ সেকেন্ড মেথডটাই অরিজিনাল। এটাতেও করা যায়, উত্তর তো একই এসছে, কিন্তু দুটো মেথডেই আমরা করলাম অঙ্কটা। একটা হচ্ছে চার্লস বয়েলের সমন্বয় সূত্র, একটা আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ। তো দুটোর ক্ষেত্রে উত্তর এটা কিন্তু পারফেক্টলি 16.4 এসছে, ওটাতে কিন্তু একটু বেশি এসছে। তো আমার মতে দ্বিতীয় মেথডটা বেশি সাইন্টিফিক, কারণ এখানে আমরা যখন বসাচ্ছি এই দেখো মোলটোল প্রেশারগুলো বসাচ্ছি বা পিভি কস্ট এনআরটি বসাচ্ছি, এই 0.082, হ্যাঁ এবার যেটা কথা 0.082 যে মানটা বার করেছি আর এর, এটা কখন বার করেছি, কোন শর্তে বেরিয়েছে, প্রমাণ অবস্থায়। কিন্তু এখানে আমরা যখন আর ব্যবহার করছি সেটা তো প্রমাণ অবস্থায়, তো বাকি ভ্যালুগুলো দেওয়া নেই, তাহলে এই মেথডটাকে কিন্তু আমি সঠিক বলে ধরতে পারছি না। তো সেকেন্ড প্রসেস 2 যেটা সমাধান হলো অঙ্কটার, সেটাই হচ্ছে অরিজিনাল মেথড এই অঙ্কটা সলভ করার জন্য। উত্তরটা কাছাকাছি আসলেও উত্তরের কথা না, প্রসেসটাই আসল। দুটোতেই আমরা দেখবো, এটা একটু ছোটতে মনে হচ্ছে দেখতে, কিন্তু এটা একটু বড়। তো কিন্তু ব্যাপারটা বোঝা গেল, যেহেতু আর এর মানটা আমরা বার করেছি কিসে, আদর্শ অবস্থায়, প্রমাণ চাপ উষ্ণতায় বার করেছি আর এর মান, কিন্তু আর এর মানটা এখন 0.082 ব্যবহার করছি, তখন কিন্তু আমরা কখনোই বসাচ্ছি না টেম্পারেচার প্রেসার, এগুলো কিন্তু 180 হতো, এটা 273 হতো, হওয়া উচিত ছিল, কিন্তু শর্ত দিয়েছে 27 ডিগ্রি সেলসিয়াস 57 সেমি পাদচাপে, কন্ডিশনগুলো বুঝে নিতে হবে। তার জন্য আমি বলবো তোমরা চেষ্টা করবে সেকেন্ড মেথডটা অ্যাপ্লাই করা সবসময়, এটাই কিন্তু মেইনলি সাইন্টিফিক। অনেক বইতে এই মেথডটাই অঙ্কটা করে থাকে, মানে এই টাইপের যে অঙ্কগুলো আসে পরীক্ষায় 2 নম্বরের অঙ্ক হিসেবে আসে, পিভি কন্টিনিউটি হিসেবে। তো আমি বলবো তোমরা সেকেন্ড মেথডটা করারই অবশ্যই চেষ্টা করবে। কাটবে না কেউ, প্রথমটা করলে কাটবে না, কিন্তু দ্বিতীয়টা করা উচিত, কারণ আর এর মানটা নির্ণয় করার সময় আমরা প্রমাণ অবস্থা ধরে নিয়েই করেছি, কিন্তু অঙ্ক করার সময় প্রমাণ অবস্থা কাজে লাগাচ্ছি না, সেটা তো হতে পারে না। তার মানে নিশ্চয়ই সেকেন্ড মেথডটাই আমাদের এখানে গুরুত্বপূর্ণ। তো তোমরা কিন্তু অবশ্যই ঠিক করে দেখবে। এরপর আমরা কতগুলো লেখচিত্র দেখে নিয়ে আজকের ক্লাস শেষ করব। তো মনে রাখবো তাহলে এই নিয়মে অঙ্ক করা যেতে পারে প্রথম নিয়মটায়, কিন্তু দ্বিতীয় নিয়মটা বেশি সাইন্টিফিক। কতগুলো গুরুত্বপূর্ণ লেখচিত্র আমরা দেখে নিয়ে আজকের আলোচনা শেষ করব। তো আমরা যে সম্পর্কটা পেয়েছি, পিভি ইকুয়ালস টু পেয়েছি এনআরটি, সেটা থেকে পেয়েছি পিএম ইকুয়ালস টু ডিআরটি। তো আমাদের যদি বলে স্থির উষ্ণতায় বললো গ্যাসের চাপ আর ঘনত্বের লেখচিত্রটা কেমন হবে, স্থির উষ্ণতায় গ্যাসের চাপ আর ঘনত্ব, স্থির উষ্ণতায় পি বনাম ডি লেখচিত্র। তার মানে এক্স অক্ষে থাকবে ডি, ওয়াই অক্ষে থাকবে পি। তো দেখো এখানে দুটো কনস্ট্যান্ট, একটা হচ্ছে এম, একটা হচ্ছে আর। কোন নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে আণবিক ভর আর ঘনত্বটা সার্বজনীন গ্যাস ধ্রুবক, এই দুটো কনস্ট্যান্ট। তাহলে টিও যদি কনস্ট্যান্ট হয়, টি স্থির হলে, টি কনস্ট্যান্ট হলে পি সমানুপাতিক ডি, মানে মূল বিন্দুগামী সরলরেখা y সমানুপাতিক x। তাহলে গ্রাফটা কেমন হবে, চাপ বাড়লে ঘনত্ব যত বাড়বে চাপ বেড়ে যাবে, p বনাম t বা d বনাম p দিলে এদিকে d থাকতে এদিকে p, যেটা দেবে সেটা। আবার যদি বলে স্থির চাপে গ্যাসের ঘনত্ব বনাম উষ্ণতা, তাহলে দেখো যদি চাপটা স্থির হয় তাহলে ডি সমানুপাতিক 1/t, কারণ এইটা কনস্ট্যান্ট হলে এই দিকটা কনস্ট্যান্ট হয়ে গেল, আর কনস্ট্যান্ট, তাহলে ডিটি কনস্ট্যান্ট মানে ডি আর টি এর গুণফলটা ধ্রুবক, ডিটি কনস্ট্যান্ট মানে ডি সমানুপাতিক 1/t, মানে সমপরাবৃত্তাকার, এদিকে ডি
এদিকে টি টি বনাম টি বলেছে, তাহলে গ্রাফটা লিখতে হবে এরকম। ঠিক আছে, বাদ বাকি গ্রাফগুলো তো তোমরা পি টি গ্রাফ কেমন হয়, যদি আমরা স্থির ঘনত্বে পি বনাম টি করি, স্থির ঘনত্বে ঘনত্ব স্থির থাকলে পি বনাম টি, তাহলে ঘনত্ব স্থির থাকলে তাহলে এম কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট, ডি কনস্ট্যান্ট, তাহলে পি সমানুপাতিক টি। তাহলে এই ক্ষেত্রে গ্রাফটা কেমন হবে, সমানুপাতিক হলেই মূল বিন্দুগামী সরলরেখা হয়। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ। তো লেখচিত্রগুলো দেখিয়ে দিলাম, তোমরা যেগুলো শিখিয়ে দিলাম ভালো করে দেখে নাও সকলে। এবং এখন আমাদের বাকি আছে অনেক কিছু শিখবো, কন্টিনিউ চলবে চ্যাপ্টারটা, অনেক কিছু এখনো অঙ্ক শিখতে হবে অনেক। তো তার আগে আজকে আমি কিছু অঙ্ক দেখিয়ে দিলাম চার্লস বয়েলের সমন্বয় সূত্র দিয়ে। এবং মনে রাখবো পিভি কস্ট এনআরটি, এই অঙ্কটা এটা দিয়ে যদি অঙ্ক দেয় আদর্শ প্রমাণ অবস্থায় দেয় তাহলে আমরা করতে পারবো। উচিত করা, অনেক ক্ষেত্রে অনেক বইতে কি করে পিভি কস্ট এনআরটি দিয়ে যে অঙ্কটা করলে বইটির নিয়মেই করে, হয়তো কাটবে না, কিন্তু দ্বিতীয় মেথডটা তোমরা সবসময় চেষ্টা করবে করার, এটা যেন খেয়াল থাকে তোমাদের। ঠিক আছে, আজকে এখানেই শেষ করছি, তোমরা ভালো করে দেখে নাও এবং সূত্রগুলো দিয়ে বইতে যে অঙ্ক আছে অনুশীলনী বা উদাহরণে অঙ্কগুলো প্র্যাকটিস করার চেষ্টা করো। তো আশা করি ভালোই লাগবে তোমাদের করতে, আস্তে আস্তে প্র্যাকটিস করো এবং তৈরি করো। ঠিক আছে, আজকে এখানেই শেষ করছি, আবার পরবর্তী দিন পরবর্তী অংশ নিয়ে আমি ফিরে আসবো।